মোরলের রাক্ষসী বউ। এই তো, এই অসময় তুই আমাদের ডেকেছিস কেন? তোর কি মরণের ভয় নেই? যখন তখন তুই ওদের ডাকিস, ঘর থেকে তোর খাট আলাদা করে দিব কিন্তু। না, তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে খুশি করব। আমাদের নাকি খুশি করবে? বেশ, তবে বল, কেন ডেকেছিস আমাদের? আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই। দয়া করে তোমরা আমাকে সাহায্য করো। শখ দেখে বাঁচি না। এই পেতনি দেরি না করে ওর খাটটা মুটকে দে তো। ওর সাহস অনেক বেড়ে গেছে। আহা, তোমরা রেগে যাচ্ছ কেন? বললাম তো, আমি তোমাদের খুশি করব। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। সত্যি বলছিস তো? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, সত্যি বলছি। বলো, কি চাও তোমরা? 10টা 5 থেকে 10 বছরের বাচ্চা চাই। তুই যদি আমাদের 10টা বাচ্চা খাওয়াতে পারিস, তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যান্ত্রিক বানিয়ে দেব। আমার বাচ্চাদের মাংস খেতে খুব ভালো লাগে। বেশ, তাই হবে। যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব। তোমরা তাহলে এখন এসো, আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো। গিন্নি, কলসি হাতে তুমি চললে কোথায়? কুয়া থেকে পানি আনতে যাচ্ছি। সে কি কথা? আবার লেটেল থাকতে তুমি পানি হাতে যাবে কেন? পানি আনা তো অজুহাত মাত্র। আসলে সকালে কুয়ার ধারে গ্রামের সবাইকে আমার ক্ষমতা দেখাতে চাই। বুঝতে পেরেছি, তুমি যে গ্রামের মোড়লের বউ তাই দেখাতে চাও। হ্যাঁ, আমি আসি। এই লেটেল, হিসাবগুলো নিয়ে আয়। এত বড় একটা গ্রাম, কিন্তু একটা মাত্র কুয়া। সকাল সকাল পানি নিতে এলেও বেলা গড়িয়ে যায়। সে কথা ঠিকই বলেছেন ভাবি। এত সকাল সকাল পানি নিতে আসি, তবুও দেখি লম্বা লাইন পড়ে গেছে। কে জানে কখন আমাদের সময় আসবে। ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি। বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতে দুপুর হয়ে যায়। এই, সবাই সরে যাও, আমি পানি নেব। এই যে মহিলা এসেছে একজন, গ্রামের মোড়লের বউ হয়ে যেন সকলের মাথায় একদম কিনে নিয়েছে। সেই কোন সকালে এসে দাঁড়িয়ে আছি, আমরা পানি নিতে পারছি না, আর উনি সবার শেষে এসে কিনা এখন সবার আগে পানি নেবেন। হ্যাঁ, মোরলের বউ হয়ে মাথা কিনে নিয়েছি। ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখাও। এই সরো সবাই। দেখলে ভাবি, প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায় আর তামাক দেখিয়ে যায়। সে তো দেখবই, ফকিরের ঘর থেকে গিয়ে মোড়লের ঘরে উঠেছে কিনা। ভালো বাড়ির মেয়ে হলে আর এমন করতো না। চলো, আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই, অনেক কাজ পড়ে আছে। পরের দিন সকালে সবাই আবারও কুয়ার ধারে লাইন করে দাঁড়িয়ে আছে। এমন সময় মোরলের বউ আসে। ওই দেখ, চলে এসেছে মোরলের বউ। আমাকে দেখে মুখ কালো বানানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে মোরলের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায়। আহ, চোখে দেখতে পান না নাকি? এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? মোরলের বউকে দেখে সম্মান করে সরে না দাঁড়ালে এভাবে ধাক্কাই খেতে হয়। তার চেয়ে বড় কথা, তোদের মতো গরিবদের তো এটার জন্য খুশি হওয়া দরকার যে মোরলের বউ তোদের গায়ে ধাক্কা দিয়েছে। শোন, এখন আমাকে পানি নিতে দে। দেখলে ভাবি, আজও এসে আগে আগে পানি নিয়ে চলে গেল, আবার অপমানও করলো। একে আর ছাড়া যাবে না। আচ্ছা, মোড়ল তো বিয়ে করেছে, অনেক দিন হয়েছে, কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না। এটা তো তুমি ঠিক বলেছো, এই কথা তো আমার মাথায় আসেনি। কাল আবারও আসতে দাও, ওকে তারপর মজা বোঝাবো। কি বউ, এমন নাকি ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরলে যে? কি হয়েছে তোমার? তার রাগ দেখাবো না? ওই মোড়লের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায়। আজকে আবার গায়ে ধাক্কা দিয়েছে, সাথে অপমানও করেছে। মোড়লের বউ বলে ওর খুব দেমাক, সবার সাথে খারাপ ব্যবহার করে। ওসব মানুষের ব্যবহারে কষ্ট পেও না, আল্লাহ ওদের বিচার করবেন। এই তান্ত্রিক, তুই আমাদের আশা দিয়েছিলি ছোট্ট বাচ্চা খাওয়াবি, এখনো তোর কোনো খবর নেই কেন? আমি চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারলেই তোমাদের ডাকবো। মনে রাখিস, বাচ্চা না পেলে তোকে চিবিয়ে
করে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। ভাবি, আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি, কিন্তু মোড়লের বউয়ের তো আজ দেখাই পাচ্ছি না। আর একটু অপেক্ষা করো, ঠিক চলে আসবে। মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না। কাল ওদের চালিয়ে বেশ মজা পেয়েছি, আজকে আরো একটু চালিয়ে আসি। মোরলের বউকে দেখে হিংসা করার শখ মিটিয়ে দেব। ওই দেখ, বলতে বলতে চলে এসেছে। আজ ও বুঝবে মজা। আমাদের অপমান করার শখ আজ ওকে আমি মিটিয়ে দেব। দাঁড়াও, আমি বলেছি ওকে শুনিয়ে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমাদের বরের আগে তো গায়ের মোড়ল মশাই বিয়ে করেছেন। আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা বড়ও হয়ে গিয়েছে, কিন্তু মোড়লের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না। সেটাই তো, মোড়ল কি তবে আরো বুড়ো বয়সে বাপ ডাক শুনবে, নাকি এ জীবনে শুনবেই না? শুনবে শুনবে, আরো একটা বিয়ে করলেই শুনবে। এই সব শুনে মোড়লের বউ সেখান থেকে চলে যেতে থাকে। এ কি, মোড়লের বউ পালাচ্ছে কেন? মোড়লের বউ পানি না নিয়েই পালাচ্ছ কেন? পানি নিয়ে যাও, উচিত শিক্ষা হয়েছে। আজ চল, আমরা পানি নিয়ে বাড়ি যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। গিন্নি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলে তুমি? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমাদের যে সন্তান নেই, সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে। তুমি এত মন খারাপ করো না গিন্নি, আমরা তো ডাক্তার দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না। ওরা বলছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই নাকি তোমার সন্তান হবে। ওসব তোমাকে রাগানোর জন্য বলেছে। তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাব, সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। মোড়ল মশাই যদি অভয় দেন, তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আপনি তো জানেন গিন্নির সন্তান হবে না, কতই তো চিকিৎসা করালেন, আর আপনারও তো বয়স বাড়ছে। আর তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন। তুই আমার অনেক কাছের মানুষ, তাই এ কথা শুনেও আমি তোকে কিছু বললাম না। কিন্তু আর কোনোদিনও যদি এমন কথা উচ্চারণ করিস, তবে আমি তোকে দেখে নেব। আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি। মাফ করবেন মোড়ল মশাই। সন্ধ্যা ধীরে ধীরে নামছে, আকাশ ঢেকে গেছে মেঘে। গরমের 1 মাস পর হঠাৎ দুপুরে বৃষ্টি নামছে। পুরো গ্রাম যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু বৃষ্টির পর মেজাজটা মধুর অন্যরকম। গ্রামের এক প্রান্তে 3 বন্ধু, ফিরোজ আর রমেশ আর মিঠু, ছোট্ট একটা চা দোকানে বসে আছেন। একটা অদ্ভুত মেজাজ। আমি তোদের 3জনকে চা দিয়েছি, গরম থাকতে খা, ঠান্ডা লাগলে আমাকে গাল দিবি আবার। বড় লোক, যদিও তোমার চা ঠান্ডা হলে গলা দিয়ে নামবে, কিন্তু একটু জুড়ে জুড়ে খেতে হবে। আজকে তো তোর মুখে হাসি ফোটা লাগছে। আগের কয়েকদিন ধরে তো একদম মন খারাপ লাগছিল। ভাবছিলাম আবার কোথাও ঝগড়া করলে নাকি। এমন বৃষ্টিতে গরম চা খেলে দেহ গরম থাকে। আগে তো আমি খেয়ে যেতাম, এখন ভাবতে হচ্ছে দুটো কিনবো কিনা। আমার দোকানের অবস্থা খারাপ। হঠাৎ রমেশ বলে উঠল, আচ্ছা, বিড়ির যে দাম বেড়েছে শুনেছিস তোরা? আজ বাজারে গিয়ে দেখি 1 প্যাকেটে 5 টাকা বেড়েছে। কি বলিস? এত দাম বাড়লে গরিব মানুষেরা বাঁচবে কি করে? চার সাথে একটা বিড়ি, এটাই তো জীবনের শান্তি। আগে তো 10 টাকায় 3টা খেতাম, এখন একটা কিনে আরেকটার চিন্তা করতে হয়। আমার দোকানের কেন বেচার অবস্থাও খারাপ। আগে একটা খেত, এখন অর্ধেক ফুকেই রেখে দেয়। হঠাৎ সেখান থেকে মিঠু উঠে দাঁড়ায়। রমেশ বলে, কি রে ভাই, মিঠু, হঠাৎ উঠে দাঁড়ালি যে? আমি একটু পেছনে যাই, হঠাৎ ডাক পড়েছে যে আবার। বেটা, 1 কাপ চা খেয়ে ডাক পড়ে যায় তোর? আরে ভাই, চুপ কর তুই এবার। দাঁড়া, আমি পাশে জঙ্গল থেকে কাজটা সেরে আসি। এই বলে জঙ্গলের দিকে চলে যায় মিঠু।
ধীরে ধীরে ঝোপঝাড়ের মধ্যে গায়েব হয়ে গেল। এদিকে ফিরোজ আর রমেশ চা খেতে খেতে গল্প করে চলল। সময় কেটে যেতেই থাকলো, কিন্তু মিঠু ফিরল না। চারিদিকে একটু নীরবতা ছিল। ফিরোজ একটা শ্বাস ফেললো আর বলল, আরে রমেশ, বেশ কিছুক্ষণ তো হয়ে গেল, ছেলেটা এখনো আসেনি, ওর কিছু হলো নাকি আবার? আমিও ভাবছি অনেকক্ষণ ধরেই তো গেল, কিন্তু এখন আসলো না। আমার চিন্তা হচ্ছে। এত রাতে কে যায়? রমেশ, তুই এক কাজ কর, তুই একটু গিয়ে দেখে আয়। চল, এক কাজ করি, দুইজন মিলেই যাই। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো। গাছগুলো ছায়া আরো গাঢ় হয়ে আসছিল, আর দূরে বজ্রপাতের গর্জন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করছিল। মিঠু, ও মিঠু, কিরে, কি গেলি? মিঠুর তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? চল আরো একটু সামনে গিয়ে দেখি। তারপর তারা সামনের ঝোপের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে রমেশ বলে উঠল, দেখ ফেরোজ, সামনে কিছু একটা পড়ে আছে মনে হচ্ছে, চল সামনে গিয়ে দেখি। তারপর তারা সামনে গিয়ে দেখে মিঠুর নিথর দেহ পড়ে আছে। তারা দুইজনেই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। তাদের দুইজনের গায়ে কাঁটা দিয়ে উঠে। রমেশ বলে উঠল, একে মিঠুর অবস্থা, এই অবস্থা হলো কি করে? মনে হচ্ছে মরে গেছে। তখন ঝোপের মধ্যে থেকে কি যেন একটা নড়ে ওঠে আর অদ্ভুত এক শব্দ করে ওঠে। ব্যাপারটা সুবিধা লাগছে না রে রমেশ, মনে হচ্ছে ঝোপের মধ্যে কিছু একটা আছে, কোনো ভয়ানক জীবজন্তু হতে পারে। চল এখান থেকে। এক মুহূর্তে তাদের উপর আতঙ্ক নেমে এলো। সব দিকে ভয় ঘিরে ধরে তাদের। একে অন্যকে তাকিয়ে একটা শব্দ না বলেই তারা দ্রুত হাঁটতে শুরু করলো। টর্চের আলো ঝলমল করছে। শুকনো পাতা আর ডালপালাগুলো তাদের হাতে ভেঙে পড়ছে। ঝোপঝাড় ঠেলে তারা দৌড়ে চা দোকানে ফিরে গেল। ওই জায়গায় কিছু একটা ছিল, আর সেটা মানুষ ছিল না। ফিরোজ, কি হয়েছে তোর? এমন চোরের মতো কাঁপছো কেন? মিঠু, মিঠু মারা গেছে জঙ্গলে। এ কথা শুনে নিতাই চমকে উঠল আর বলে, কি বলছো? যতদূর আমি জানি এই জঙ্গলে কোনো বিপজ্জনক প্রাণী নেই। দাঁড়া দাঁড়া, একটু আন্দাজ করে নি। কি আন্দাজ করলে এবার বলো তো, দেরি না করে। পিশাচ! আমার মনে হচ্ছে সে আবার জঙ্গলে ফিরে এসেছে। পিশাচ? কই, এতদিন ধরে তো এই গ্রামে আছি, কোনোদিন তো শুনলাম না কোনো পিশাচের কথা। শোন, আজকে থেকে অনেক বছর আগে গ্রামে একটা পিশাচের উপদ্রব ছিল। তখন গ্রামের হেজারা তাকে জঙ্গলে বন্দি করেছিল। হয়তো কোনোভাবে সে আবার মুক্তি পেয়ে গেছে। মানে, ভূতটা আমার জাগ্রত হয়েছে। আমি নিশ্চিত বলতে পারছি না, তবে তোদের ওই মৃতদেহটা এভাবে ফেলে আসা ঠিক হয়নি। কে জানে এতক্ষণে ওই দেহটার কোনো অস্তিত্ব আছে কিনা। তাহলে আমাদের এখন কি করা উচিত? চল, আমি আছি সাথে। আমাদের এখনই যেতে হবে জঙ্গলে। রমেশ, আমার দোকান থেকে কেরোসিন নিয়ে আসিস সাথে করে। তারপর তারা তিনজন মানুষ মশাল হাতে নিয়ে ধীরে ধীরে অন্ধকার বনের দিকে হাঁটছে। আগুনের আলোয় তাদের ঘামান্ত মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের চোখ পূর্ণ ছিল উত্তেজনায় ভরা। হাঁটার গতি ধীরে হলেও বুকের সংখ্যা একটি ছায়া দৌড়াচ্ছিল। চারিদিকে নীরবতা আর শব্দের মধ্যে তাদের মুখে একটা আটকে থাকা ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল, যা তারা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু টর্চের আলো সেটাকে অন্ধকারে ঢেকে রেখেছিল। হেঁটে হেঁটে একসময় তারা জঙ্গলের মধ্যে থাকা মিঠুর লাশের কাছে পৌঁছলো। ওই তো, ওই তো, ওই তো মিঠুর লাশ! হঠাৎ ঝোপঝাড় থেকে জোরালো গর্জনে কিছু বেরিয়ে এলো। লাল চোখ, বিকৃত মূর্তি, একটা পিশাচ। পেছনে সর, এখনই কিছু একটা করতে হবে। এই যেন রমেশ মশাল তেল দেওয়ার পরে যে বাড়তি কিছু তেল ছিল, ওইটা একপাশে গোল করে ঢেলে দে তো। কেন নিতাইদা, এখানে তেল ঢেলে কি হবে? যা বলছি তাই কর, এত প্রশ্ন করিস কেন? নিতাইয়ের কথায় রমেশ তার কাছে থাকা তেল গুল করে ঢালল। এদিকে পিচাস সামনের দিকে এগিয়ে আসছিল। এই শোন, তোরা আমার সাথে সাথে থাক। যে করেই হোক এই পিশাচকে এই কেরোসিনের বলের মধ্যে আনতেই হবে। এইদিকে পিশাচ সামনের দিকে এগিয়ে আসছে।
যেই না পিশাচ কেরোসিনের বলের কাছে আসলো, তখনই ফিরোজ আর রমেশ তাদের হাতে থাকা মশালটি কেরোসিনের বলের মধ্যে ছুঁড়ে ফেলল। আর পিশাচের চারপাশে আগুন জ্বলতে থাকলো। আগুনটির ভেতরেই গর্জন শুরু করছে পিশাচ। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি আবার ছেড়ব। সে গর্জন করে আগুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আগুনের অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। পুরো জঙ্গলে আগুনের জ্বলন্ত গন্ধ ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল দূরে কোথাও হঠাৎ একটা গুঞ্জন উঠল, যেন 100 বছরের পুরনো গাছ ঢলে পড়ল। পিশাচের কাদার আওয়াজ ধীরে ধীরে মলিন হয়ে গেল। তিনজনই ওখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মনে হলো কিছুক্ষণের জন্য রাতের নীরবতা ফিরে এলো, আর পেছনে পড়ে থাকলো শুধু জ্বলে যাওয়া মশাল আর কেরোসিনের পড়া গন্ধ, আর একটা অদ্ভুত কাঁচা তেলার ধোঁয়ার গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তারা তিনজন জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর জঙ্গলের গভীরে পড়ে থাকে এক অভিশপ্ত অতীত। এটা আবারও ফিরে আসতে পারে যদি কেউ ভুল করে তার ঘুম ভাঙায়। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের সাথে থাকো। পরের গল্পে দেখা হবে। মোরলের রাক্ষসী বউ। এই তো, এই অসময় তুই আমাদের ডেকেছিস কেন? তোর কি মরণের ভয় নেই? যখন তখন তুই ওদের ডাকিস, ঘর থেকে তোর খাট আলাদা করে দিব কিন্তু। না, তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে খুশি করব। আমাদের নাকি খুশি করবে? বেশ, তবে বল, কেন ডেকেছিস আমাদের? আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই। দয়া করে তোমরা আমাকে সাহায্য করো। শখ দেখে বাঁচি না। এই পেতনি দেরি না করে ওর খাটটা মুটকে দে তো, ওর সাহস অনেক বেড়ে গেছে। আহা, তোমরা রেগে যাচ্ছ কেন? বললাম তো আমি তোমাদের খুশি করব। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। সত্যি বলছিস তো? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, সত্যি বলছি। বলো, কি চাও তোমরা? 10টা 5 থেকে 10 বছরের বাচ্চা চাই। তুই যদি আমাদের 10টা বাচ্চা খাওয়াতে পারিস, তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যান্ত্রিক বানিয়ে দেব। আমার বাচ্চাদের মাংস খেতে খুব ভালো লাগে। বেশ, তাই হবে। যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব। তোমরা তাহলে এখন এসো, আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো। গিন্নি, কলসি হাতে তুমি চললে কোথায়? কুয়া থেকে পানি আনতে যাচ্ছি। সে কি কথা? আবার লেটেল থাকতে তুমি পানি আনতে যাবে কেন? পানি আনা তো অজুহাত মাত্র। আসলে সকালে কুয়ার ধারে গ্রামের সবাইকে আমার ক্ষমতা দেখাতে চাই। বুঝতে পেরেছি, তুমি যে গ্রামের মোড়লের বউ তাই দেখাতে চাও। হ্যাঁ, আমি আসি। এই লেটেল, হিসাবগুলো নিয়ে আয়। এত বড় একটা গ্রাম, কিন্তু একটা মাত্র কুয়া। সকাল সকাল পানি নিতে এলেও বেলা গড়িয়ে যায়। সে কথা ঠিকই বলেছেন ভাবি। এত সকাল সকাল পানি নিতে আসি, তবুও দেখি লম্বা লাইন পড়ে গেছে। কে জানে কখন আমাদের সময় আসবে। ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি। বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতে দুপুর হয়ে যায়। এই, সবাই সরে যাও, আমি পানি নেব। এই যে মহিলা এসেছে একজন, গ্রামের মোড়লের বউ হয়ে যেন সকলের মাথায় একদম কিনে নিয়েছে। সেই কোন সকালে এসে দাঁড়িয়ে আছি, আমরা পানি নিতে পারছি না, আর উনি সবার শেষে এসে কিনা এখন সবার আগে পানি নেবেন। হ্যাঁ, মোরলের বউ হয়ে মাথা কিনে নিয়েছি। ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখাও। এই সরো সবাই। দেখলে ভাবি, প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায় আর তামাক দেখিয়ে যায়। সে তো দেখবই,
ফকিরের ঘর থেকে গিয়ে মোড়লের ঘরে উঠেছে কিনা। ভালো বাড়ির মেয়ে হলে আর এমন করতো না। চলো আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই, অনেক কাজ পড়ে আছে। পরের দিন সকালে সবাই আবারও কুয়ার ধারে লাইন করে দাঁড়িয়ে আছে। এমন সময় মোড়লের বউ আসে। ওই দেখ, চলে এসেছে মোড়লের বউ। আমাকে দেখে মুখ কালো বানানো, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে মোড়লের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায়। আহ, চোখে দেখতে পান না নাকি? এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? মোড়লের বউকে দেখে সম্মান করে সরে না দাঁড়ালে এভাবে ধাক্কাই খেতে হয়। তার চেয়ে বড় কথা, তোদের মতো গরিবদের তো এটার জন্য খুশি হওয়া দরকার যে মোড়লের বউ তোদের গায়ে ধাক্কা দিয়েছে। শোন, এখন আমাকে পানি নিতে দে। দেখলে ভাবি, আজও এসে আগে আগে পানি নিয়ে চলে গেল, আবার অপমানও করলো। একে আর ছাড়া যাবে না। আচ্ছা, মোড়ল তো বিয়ে করেছে, অনেক দিন হয়েছে, কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না। এটা তো তুমি ঠিক বলেছো, এই কথা তো আমার মাথায় আসেনি। কাল আবারও আসতে দাও, ওকে তারপর মজা বোঝাবো। কি বউ, এমন নাকি ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরলে যে? কি হয়েছে তোমার? তার রাগ দেখাবো না? ওই মোড়লের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায়, আজকে আবার গায়ে ধাক্কা দিয়েছে, সাথে অপমানও করেছে। মোড়লের বউ বলে ওর খুব দেমাক, সবার সাথে খারাপ ব্যবহার করে। ওসব মানুষের ব্যবহারে কষ্ট পেও না, আল্লাহ ওদের বিচার করবেন। এই তান্ত্রিক, তুই আমাদের আশা দিয়েছিলি ছোট্ট বাচ্চা খাওয়াবি, এখনো তোর কোনো খবর নেই কেন? আমি চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারলেই তোমাদের ডাকবো। মনে রাখিস, বাচ্চা না পেলে তোকে চিবিয়ে খাবো আমরা। এই বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। ভাবি, আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি, কিন্তু মোড়লের বউয়ের তো আজ দেখাই পাচ্ছি না। আর একটু অপেক্ষা করো, ঠিক চলে আসবে। মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না। কাল ওদের চালিয়ে বেশ মজা পেয়েছি, আজকে আরো একটু চালিয়ে আসি। মোড়লের বউকে দেখে হিংসা করার শখ মিটিয়ে দেব। ওই দেখ, বলতে বলতে চলে এসেছে, আজ ও বুঝবে মজা। আমাদের অপমান করার শখ আজ ওকে আমি মিটিয়ে দেব। দাঁড়াও, আমি বলেছি ওকে শুনিয়ে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমাদের বরের আগে তো গায়ের মোড়ল মশাই বিয়ে করেছেন, আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা বড় হয়ে গিয়েছে, কিন্তু মোড়লের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না। সেটাই তো, মোড়ল কি তবে আরো বুড়ো বয়সে বাপ ডাক শুনবে, নাকি এই জীবনে শুনবেই না? শুনবে শুনবে, আরো একটা বিয়ে করলেই শুনবে। এই সব শুনে মোড়লের বউ সেখান থেকে চলে যেতে থাকে। এ কি, মোড়লের বউ পালাচ্ছে কেন? মোড়লের বউ পানি না নিয়েই পালাচ্ছ কেন? পানি নিয়ে যাও, উচিত শিক্ষা হয়েছে। আজ চল, আমরা পানি নিয়ে বাড়ি যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। গিন্নি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলে তুমি? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমাদের যে সন্তান নেই, সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে। তুমি এত মন খারাপ করো না গিন্নি, আমরা তো ডাক্তার দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না। ওরা বলছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই নাকি তোমার সন্তান হবে। ওসব তোমাকে রাগানোর জন্য বলেছে, তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাব, সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। মোড়ল মশাই যদি অভয় দেন, তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আপনি তো জানেন গিন্নির সন্তান হবে না, কতই তো চিকিৎসা করালেন, আর আপনারও তো বয়স বাড়ছে, আর তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন। তুই আমার অনেক কাছের মানুষ, তাই এ কথা শুনেও আমি তোকে কিছু বললাম না, কিন্তু আর কোনোদিনও যদি এমন কথা উচ্চারণ করিস, তবে আমি তোকে দেখে নেব। আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি, মাফ করবেন মোড়ল মশাই।
পরদিন সকালে গ্রামের মহিলারা আবার পানি আনতে যাচ্ছে। কাল মোড়লের বউকে অপমানের শোধ দিতে পেরে খুব মজা লেগেছে। যদি আজ আবার আসে তবে আজকেও তাকে অপমান করব। ঠিক আছে, চলো। কই, সে তো আর এলো না। কাজে অপমান হয়েছে, আসবে কি করে? তা যা বলেছ, তবে সে না আসলেও আমরা যাব। তারপর তারা দুইজন মিলে মোড়লের বাড়িতে যায়। এ কি, আমার বাড়িতে তোমাদের কি চাই? কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছি নিশ্চয়ই। ক্ষমা চাইতে কেন আসবো? আমরা কি ভুল কিছু বলেছি? আমরা তো এসেছি আপনাকে দেখতে। এসে মোড়লের বউ প্রতিদিন আসে, সে আজ এলো না, কিছু হলো কিনা তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম একদিনে আবার মা হয়ে গেল কিনা, তা আসি। আপনি তো দেখি ঠিকই আছেন। এই চল। গিন্নি, ওরা এসেছিল কেন? আর তুমি এভাবে কাঁদছো কেন? ওরা কাল ওখানে অপমান করেও থামেনি, আজ বাড়িতে এসে আবারও আমাকে অপমান করে গেছে। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু কর, না হলে আমাকে আর বাঁচাতে পারবে না। ঠিক আছে, দেখি কি করা যায়, তুমি ঘরে যাও। তারপর মোড়ল মন খারাপ করে বসে থাকে। তখন লেঠেল বলে, মোড়ল মশাই, আমি একজন তান্ত্রিকের খোঁজ জানি, অনেক বড় তান্ত্রিক, অনেক অসাধ্য সে সাধন করতে জানে। আপনি একবার গিন্নিমাকে নিয়ে তার সাথে দেখা করে আসুন। ঠিক আছে, তবে তাই করব। কালই সেখানে যাব আমরা। গিন্নি, তুমি আর কেঁদো না, আমরা কাল তান্ত্রিকের কাছে যাব। দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরদিন ভোরবেলা মোড়ল তার বউকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। বল, কি সমস্যা তোদের? আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। আমরা একটা সন্তান চাই। হ্যাঁ বাবা, দয়া করুন, আমাদের একটা সন্তান চাই। সন্তান তো হবে, কিন্তু তার জন্য কঠোর এক পথ পাড়ি দিতে হবে, যা তোরা পারবি না। আমরা পারবো, যত কঠিন পথ হোক না কেন। আপনি বলুন, আমাদের কি করতে হবে? আমার কাছে এক শাকচুন্নি আর এক পেতনি আছে। তোদের দুজনের শরীরে ওদের দুজনের জায়গা দিতে হবে। ওরা 1 বছর তোদের শরীরে থাকবে আর ওদের পছন্দের খাবার খাবে। বেশ, তবে তাই হবে। আপনি তাই করুন, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, আমি তাহলে ওদের ডাকছি, তবে মনে রাখিস ওরা যা খেতে চাইবে তাই খাবে। তাই তোদের অসুবিধা হলেও আমার আর কিছুই করার থাকবে না। আমি কিন্তু আর ওদের ফেরাতে পারবো না। আমরা চলে এসেছি। বেশ, তাহলে এবার ওদের শরীরে মিশে যা। তারপর শাকচুন্নি আর পেতনি ওদের দুজনের শরীরে মিশে যায়। তারপর তারা নিজেদের গ্রামের দিকে রওনা হয়। সন্ধ্যা নেমে এসেছে। এমন সময় রাজু মাঠে খেলা করছিল। রাজু, অনেক খেলা হয়েছে আজ, ঘরে যা। এমন ভর সন্ধ্যা করে কেউ খেলে না, ঘরে আয় বাবা। আর একটু খেলেই আসছি, মাঠে এখনো অনেকটা আলো আছে। তুমি বাড়ি যাও, আর একটু পরেই আমি চলে আসবো। ঠিক আছে, গেলাম আমি। আজকে একটা বাচ্চা ধরতে পারলে বেশ হতো, অনেক দিন মাংস খাই না। ওই তো, ওই ছেলেটা বেশ মোটা আছে, শরীরে বেশ ভালো পরিমাণ মাংস আর রক্তও আছে মনে হচ্ছে। পেতনি তখন রাজুকে ডেকে বলে, এই যে খোকা, শোন, তোর বাবা ওদিকে রয়েছে, তোকে এখনই যেতে বলেছে, চল আমার সাথে। ঠিক আছে, চলুন। আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাবা কোথায়? অনেক বেশি কথা বলছিস তুই, তোর রক্ত দিয়ে তৃষ্ণা মিটিয়ে নে, তাহলে আর কোনো কথা বলতে পারবি না। তারপর পেতনি রাজুকে মেরে ওর রক্ত খেয়ে ফেলে। তারপর শাকচুন্নি কাশে নিয়ে যায়। এই দেখ, শাকচুন্নি এটা ধরে নিয়ে এসেছি। তা এমন অজ্ঞান হয়ে আছে কেন? অনেক বেশি কথা বলছিল, তাই ওর রক্ত খেয়ে এসেছি। তুই এবার মাংস খেয়ে ফেল। বউ, রাজু কোথায়? এখনো মাঠ থেকে বাড়ি আসেনি। আমি ডাকতে গিয়েছিলাম, বললো একটু পর আসি। ছেলেটা দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছে, তুমি কি ওকে একটু নিয়ে এসো। ঠিক আছে। কি, মাঠে তো কেউ নেই, বাড়িতেও রাজু নেই, তাহলে গেল কোথায়? এদিক ওদিক একটু দেখি। রাজু, রাজু, ওই রাজু।
না, কোথাও তো দেখতে পারছি না। নাকি আমি আস্তে আস্তে ও বাড়ি চলে গেছে। দেখি তো। তুমি চলে এলে? রাজু কোথায়? সে কি, ও আসেনি? না, তুমি ওকে খুঁজে পাওনি? মাঠে তো কেউ নেই। আমি এদিক ওদিক অনেক খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পেলাম না। কি বলছো এসব? আমার ছেলে কোথায় গেল? একটু আগেই তো আমি নিজেকে কে ওকে দেখে এলাম। আমি কেন ওকে সাথে নিয়ে এলাম না? এই বলে রাজুর মা কাঁদতে থাকে। এভাবে কেঁদো না বউ। কোথায় আর যাবে? ও নিশ্চয়ই আশেপাশের কোথাও আছে। সবাই মিলে খুঁজে নিয়ে আসবো ওকে। তুমি কোনো চিন্তাই করো না। আজে কাজে আসতে বেশ দেরি হয়ে গেল। মোড়ল মশাই যে কি বলবে কে জানে। এক কাজ করি, বাড়ির সামনে দিয়ে না গিয়ে আমি বরং বাড়ির পেছন দিয়ে ঢুকি। তারপর মোড়ল মশাই সামনে পড়লে বলবো অনেকক্ষণ এসেছি, বাড়ির পেছনে দিয়ে কাজ করছিলাম। আর যদি না পারে তবে কিছুই বলবো না। এই বলে সে মোড়লের বাড়ির পেছন দিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখে এই কি, বাড়ির পেছনে এসব কিসের হাড় পড়ে আছে? দেখে তো কোনো পশুর হাড় মনে হচ্ছে না। তবে এগুলো কিসের? আর মোড়ল মশাই যদি কোনো পশু জবাই করতেন তবে তো আমাকে নিয়েই করতেন। তাহলে এগুলো এখানে এলো কি করে? মনে হয় কেউ ফেলে গেছে। আমি এগুলো নিয়ে ফেলে দেই, তাহলে আর কারো কথা শুনতে হবে না। কাল রাতে খুব তৃপ্তি করে ওই কচি ছেলেটার শরীরের মাংস খেয়েছি। আজ আরেকটা খেলে কিন্তু মন্দ হয় না। ঠিক বলেছিস। আর ওই কচি ছেলের রক্ত খেয়ে আমার আরো রক্ত খেতে ইচ্ছে করছে। এখন এসব কথা আর বলতে হবে না। দেয়ালেরও কার্ড আছে। সে কখন এসেছি, মোড়ল মশাইয়ের কোনো খবরই তো নেই। অন্যদিন হলে তো এত বেলায় কাজ করিয়ে অস্থির করে ফেলতো। আজ তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? ও কিছু না। চলুন মোড়ল মশাই, আজ তো তালুকদারের কাছে যাওয়ার কথা। তুই যা, আমার শরীর তেমন ভালো লাগছে না। আজ মোড়লের হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না। ওনার অনেক বেশি শরীর খারাপ থাকলেও এমন করেন না। আর আজকে তো দেখতে তেমন অসুস্থও মনে হলো না, বরং আরো বেশি সুস্থ লাগছিল। তাও কেন এমন করলেন কিছুতেই বুঝতে পারছি না। সে যাই হোক, আমি আমার কাজ করি। মন খারাপ থাকার কারণে এমন হতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে মোড়লের বাড়ির পেছনেই হাড়ের সাথে এই বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার একটা সম্পর্ক আছে। দুদিন দুটো বাচ্চা হারিয়ে গেল, আর সে দুদিনেই মোড়লের বাড়ির পিছনে আমি হাড় পেলাম। হাড়গুলো দেখেও আমার বেশ সন্দেহ হয়েছিল। এটা আর এড়িয়ে গেলে হবে না। আমি গিয়ে সবার সাথে একটু কথা বলি। কিছু হলে পরে নিজেকে ক্ষমা করতে পারবো না। চাকরির ভয়ে গ্রামের মানুষের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি কি করে? এই গ্রামে এসব কি হচ্ছে? আমি কি করে আমার ছেলেকে ভুলে থাকবো? আমাদের আর এভাবে বসে থাকলে চলবে না। কিছু একটা করতেই হবে। তিনটা বাচ্চা নিখোঁজ। তারা কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কিনা কিছুই জানি না আমরা। এমন সময় লেঠেল দৌড়ে আসে। কিরে, তুই এভাবে হাঁপাতে হাঁপাতে আসছিস কেন? স্থির হ। তালুকদারের ছেলে নিখোঁজ হওয়ার কথা শুনে আমার মাথা আর কাজ করছে না। আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমার মনে হচ্ছে এসবের সাথে মোড়ল জড়িত। কি বলছিস এসব? হ্যাঁ, ঠিকই বলছি আমি। দুদিন দুটো বাচ্চা নিখোঁজ হয়েছে, আর এই 2 দিনেই আমি মোড়লের ঘরের পিছনে অনেক হাড় পেয়েছি। সেই সাথে আমি মোড়লের অনেক পরিবর্তন খেয়াল করেছি। বলিস কি? এখনই চলো, সবাই দেখি কি অবস্থা। সবাই তখন মোড়লের বাড়ির পেছনে যায়। আরে সত্যি তো, আজও এখানে হাড় পড়ে আছে। তার মানে এদের সন্তান নাই বলে গ্রামের সবার সন্তান খাওয়া শুরু করেছে। চলো, আজ ওদের ছাড়বো না। তখন সবাই মিলে মোড়ল আর তার বউকে ধরে। এই গ্রামে তোদের কোনো জায়গা হবে না। বেরিয়ে যা তোরা। আর যদি কোনোদিন এই গ্রামে তোদের দেখি তাহলে সেদিন তোদের মেরে ফেলবো। আমরা তো বুঝতে পারছি, কিন্তু আমাদের সাথে শাকচুনি আর পেতনি আছে। ওরা এই কাজগুলো করেছে। তাহলে এবার আমরা কি করব? তান্ত্রিকের কাছে চলো, দেখি কোনো উপায় করা যায় কিনা। কিরে, তোরা এখনো এসেছিস কেন? তোদের তো 1 বছর পর আসার কথা।
বাবা, আপনার শাকচুনি আর পেতনি 3জন বাচ্চাকে খেয়ে ফেলেছে। আর গ্রামের লোকেরা আমাদের মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের সন্তান চাই না, আপনি ওদের ফিরিয়ে নিন। না না না, তা হবে না। না না, তা হবে না। আমি তো আগেই বলেছিলাম, একবার দিয়ে দিলে আর সম্ভব না। এখন উপায় কি আমাদের? তান্ত্রিক তো কোনো উপায় বলে দিল না। এবার তাহলে আমাদের কি হবে? আমরা যেখানেই থাকি ওরা আমাদের দিয়ে মানুষ মারবে। নিজেদের সন্তানের লোভে আমরা অনেক বড় ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলেছি। তাই এর মাসুল এখন আমাদের দিতে হবে। কি বলছো তুমি? এসব আমরা কি করব তাহলে? এখন শাকচুনি আর পেতনিকে বলবো আমাদের খেয়ে ফেলতে। তাহলে ওরা আমাদের ব্যবহার করে মানুষের ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের লোভের মাসুল দেব। তুমি আমার জন্য জীবনে অনেক কিছু করেছো, তাই তুমি যা বলছো তাই হবে। এখন সন্ধ্যা নেমে এসেছে, চলো লুকিয়ে আমাদের বাড়িতে যাই। জীবনের শেষ নিঃশ্বাস ওখানেই ত্যাগ করব। কি রে, তোরা আমাদের ডেকেছিস কেন? আমরা চাই তোমরা আমাদের দুজনকে খেয়ে তারপর অন্যদের খাও। বলিস কি? তাহলে আর দেরি কেন? চল শাকচুন্নি, আর দেরি না করে ওদের খেয়ে নে। কচি মাংস খেয়ে খেয়ে মুখ পাঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, তাই কর, দুটোকে একবারে খেয়ে নেব। তারপর তারা মোড়ল আর তার বউকে খেয়ে ফেলে। এই হুজুকের মাথায় আমরা এটা কি করলাম? ওরা তো আমাদের বোকা বানিয়ে দিল। কি বলছিস? বোকা বানানো কি করে? আরে ওরা তো মরে গেলে এখন আমরা বাকিগুলো কান খাড়ে ভর করে খাবো। তো কি হয়েছে, ওই তান্ত্রিককেও আমরা খেয়ে নেব। তাহলে আমাদের কাছে আর কোনো শক্তি চাইতে পারবে না। কিরে তোরা এখন এখানে কেন? আমরা এখন তোকেও খাবো, ওদেরও খেয়েছি। এ আমি কি করলাম? আমার লোভে এতগুলো প্রাণ চলে গেল। আমি শক্তিশালী না হতে চাইলে এত জীবন চলে যেত না। আর আমারও আজ এভাবে প্রাণ হারাতে হতো না। এজন্যই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শাকচুন্নির চটা। অনেকদিন আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল। সেই গাছের নিচ দিয়ে রাতের বেলাতে দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না, কারণ সেই গাছে একটা দুষ্ট রাক্ষস বাস করত। সে গ্রামের মানুষকে অনেক ভয় দেখাতো। ওই গ্রামে খালেদা নামের একটা মেয়ে বাস করত। সে এসব কিচ্ছু বিশ্বাস করতো না। একদিন দুপুরে গোসল সেরে সে জেদ ধরে সে গাছের নিচে যাবে এবং তার সুন্দর চুলগুলো শুকাবে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু খালেদা যেখানে বসে চুল শুকাচ্ছিল তার পাশেই শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল। তাই খালেদা তাকে দেখতে পায়নি। হঠাৎ খালেদার চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। তখন শাকচুন্নি বলে, এই সময় গাছের নিচ দিয়ে কেউ একা যাওয়ারই সাহস করে না, আর তুই কি না এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিস। দাঁড়া, দেখ তোর চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকাচ্ছিল। তারপর খালেদা তার গ্রামের দিকে আসতে থাকে, আর শাকচুন্নিটাও ওর পেছন পেছন আসতে থাকে। গ্রামে এসে খালেদা সবাইকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি তা আমি একাই করেছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নির স্বরূপে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে খালিদার চুলগুলোকে জট লাগিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। অনেক বাতাসের কারণে খালিদা তার চুলের জট পাকানো বুঝতে পারে না। গ্রামের সবাই এমন বাতাস দেখে সেখান থেকে চলে যায়। খালেদাও তার বাড়িতে আসে আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে তার চুলের অবস্থা। হায় হায়, হে, আমার এত সুন্দর চুলগুলো কার নজর লেগে এমন হলো? আমি এখন কি করব? তোর এই চুলের বাড়ি লাগিয়ে তুই আমার ঘুম ভেঙেছিস, আমার গ্রামের সবাইকে বাহাদুরি দেখিয়েছিস।
এখন থেকে আমি তোর সাথে ছায়ার মতো থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে থাকে এবং খালেদার শরীরে প্রবেশ করে। আর খালেদা কান্না বলে হাসতে থাকে। এদিকে খালেদার কৈশিক নামে এক ছেলে ছিল। সে তার বউ নিয়ে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই তারা বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় খালেদা মাথায় ঘোমটা দিয়ে আছে। তারা ঘুরতে না দিয়ে চলে যায়। তারপর তারা সবাই মিলে খেতে বসে। কৌশিক দেখতে পেল তার মা তাকে কিছু না জিজ্ঞেস করে সব খাবার খেয়ে নিল। ও অবাক হয়ে তাকিয়ে রইল। ইস, অনেকদিন এমন মজার সুস্বাদু খাবার খাই না। আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। কি মজা! এই বলে খালেদা সব খাবার একাই খেতে থাকে। মা, আপনি একাই সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো? তার এই কথা শুনে খালেদা খুব রেগে যায় আর তাদের দিকে লাল লাল চোখ বানিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই, তোরা এতদিন অনেক খেয়েছিস, এখন সব খাবার আমি খাবো। বেশি খেলে তোরা মোটা হয়ে যাবি। আর শোন, বেশি কথা বলবি না, তাহলে তোদের ঘাড় মটকিয়ে দিব। এই কথা শুনে কৌশিক ও তার বউ অনেক ভয় পায়। তারপর তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে তাদের মায়ের কি হলো। ঘুরতে যাওয়ার আগেও তো মা একেবারে ভালো ছিল। এখন মায়ের কি হলো যে এমন আচরণ করছে। এই ভেবে কৌশিক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এসে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে সব জানতে পারে। আমরা যখন বাড়িতে ছিলাম না, তখন কি আমাদের বাড়িতে কিছু হয়েছিল? তখন প্রতিবেশী তাকে সব ঘটনা বলে আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো সব খুলে ফেলবো। তাহলেই আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার শাশুড়ির জট কাটাতে বের হলো। কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দ কোথা থেকে আসছে। তখন সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি আম গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর হাসছে। হে হে হে! আহ, আজকে অনেকদিন পর অনেক মজার খাবার খেলাম। আজ আর বাইরে ঘুরতে যাব না, এখন ঘরে গিয়ে ঘুমাই। এই বলে রোজিনাকে তার ঘরে চলে যায়। ইস, এই বিছানাটা নরম না। এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বৌমা মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না। এসব বক বক করতে করতে খালিদা ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এমন কাজ কারবার দেখে বইয়ের সন্দেহ আরো গভীর হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপর কোনো শাকচুনি ভর করেছে। সে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির জটাগুলো কেটে দিতে হবে, তাহলে শাকচুনির হাত থেকে রেহাই পাওয়া যাবে। সে আর দেরি না করে শাশুড়ির চুলগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, এ, তুই আমার চোখ এনে দিলি? তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এদিকে বউ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো আর শাকচুন্নি খালেদার সিঁড়ি থেকে বেরিয়ে এসে কৌশিকের শরীরে প্রবেশ করলো। আর এইদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতেই থাকতে পারবো। তুই আবার মায়ের চুল কেটে দিয়েছিস আর সেই কথা আমাকে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপরে উঠে বসলো। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে। তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। কি আরাম! এই বিছানাটা কত নরম! আজ থেকে আমি ওর বিছানাতেই থাকবো। কিন্তু তোকে তো এ ঘরে থাকতে দেওয়া যাবে না। এই বলে সে তার বউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর সে নরম বিছানায় ঘুমিয়ে পড়লো। আর বউ পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে খালেদা দৌড়ে এলো। কি হয়েছে বৌমা, তুমি চিৎকার করছো কেন? মা, আপনি ঠিক হয়ে গেছেন। আমি আপনার চুলের জটগুলো কেটে দিয়েছিলাম। তাই শাকচুন্নি আপনার কাছ থেকে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে ঘর থেকে ফেলে দিয়েছে আর বলেছে সে নাকি এই ঘরেই থাকবে।
ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথে থাকো। কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। সকালে তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর সব খুলে বলে। অনেকদিন ধরে এই শাকচুরিটার কথা শুনছিলাম। তার ভয়ে কেউ এই এলাকায় দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘরে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতে হবে। চলো তোমাদের বাড়িতে যাই। তারপর তারা কুশকের ঘরে চলে আসে। এই শাকচুরি, তুই এখানে কেন এসেছিস? আমি যেই আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। তার চুল শুকানোর জন্য আর কোনো জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। ওর চুলের বাড়ি লেগে আমার ঘুম ভেঙে গেছে। তাই আমি ওর সাথে এই বাড়িতে এসেছি। আমি এখানেই থাকবো, কোনোভাবেই আর যাবো না। ও, তুই তাহলে যাবি না? দাঁড়া, দেখছি তুই আর কতক্ষণ এই বাড়িতে থাকতে পারিস। এই কথা বলে রঞ্জিত কিছু মন্ত্র পড়লো এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। আর আর মানিস না, আর মানিস না, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক ঝাড়ু পেটা বন্ধ করলো আর সাতশনী কৌশিকের দেহ থেকে বেরিয়ে হয়ে চলে গেল। এরপর থেকে ওই গ্রামের পাশ দিয়ে আর কেউ যেতে ভয় করতো না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।